আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, এর পাশাপাশি তোমরা যারা 7 কলেজ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ন্যারেশন। এবং এখান থেকে সবসময়ই প্রশ্ন আসে। আমরা আজকে জয়গুলি পরিবারের পক্ষ থেকে ন্যারেশনের এমন একটি ক্লাস আয়োজন করেছি, যার মাধ্যমে তোমার বোর্ড পরীক্ষা অথবা কম্পিটিটিভ পরীক্ষায় যেভাবেই ন্যারেশন থেকে প্রশ্ন আসুক না কেন, তার ওভারঅল একটা ক্লিয়ারেন্স পেতে যাচ্ছে ইনশাল্লাহ। সুতরাং আমরা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছি, একটু ভাইয়াকে জানাবো আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ন্যারেশন এমন একটা টপিক, এখানে তুমি ভালো করতে পারলে খুব ইজিলি ফুল মার্কটা ক্যারি করা সম্ভব, খুব ইজিলি ফুল মার্কসটা ক্যারি করা সম্ভব। আর অল্প ছোটখাটো ভুলের কারণেই তোমার কিন্তু খুবই যেটা প্রাপ্য নাম্বার, এখান থেকে 2-1 নাম্বার করে কমতে কমতে এটাই তোমার এইচএসসি পরীক্ষায় A+ মিস করাবে, এটাই তোমার কম্পিটিটিভ পরীক্ষায় তোমার সিরিয়ালটা পিছনে ফেলে দিবে। সুতরাং আমরা যারা যুক্ত হয়েছি, আমাকে একটু জানাবে যে ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আজকে ন্যারেশনের এই ক্লাসের মাধ্যমে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা এখানে করার চেষ্টা করব। ন্যারেশন সলভ করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দেখার চেষ্টা করব। ওকে, আমরা একটু জানাবো ভাই আমার সাউন্ড স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তোমরা যারা একটু যুক্ত হয়েছো আমার সাথে রেসপন্স করবা, যেহেতু আমাদের জাস্ট টাইমেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করার চেষ্টা করছি। 7টা টাইম দেয়া ছিল, আমরা 7টাই ক্লাসটা শুরু করার চেষ্টা করছি। তোমরা আমাকে একটু জানাও ভাই, আমাকে একটু জানাও যে আমার সাউন্ড এবং স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এই ন্যারেশন বা স্পিচ, এটা আমরা ছোটবেলা থেকে না পড়লেও মোটামুটি কিন্তু 3 থেকে 4 বছর থেকে মোটামুটি দেখতেছি। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখন পর্যন্ত তোমরা অনেকেই হয়তো বা মোটামুটি পারো, কেউ হয়তো বা কিছুই পারো না, কেউ হয়তো খুব ভালো পারো। তাদের জন্য আজকের এই ক্লাসটি একটা ট্রাম কার্ড হবে। এই কারণেই তোমরা তোমাদের অবস্থা যে অবস্থায় থাকুক না কেন, তোমার এই প্রস্তুতিটাকে গুছিয়ে নেওয়ার কোনো বিকল্প কিন্তু নাই। ওকে, আমরা একটু জানাবো ভাইয়া আমার সবকিছু যদি ক্লিয়ার থাকে, আমাদের সবকিছু যদি ক্লিয়ার থাকে আমরা একটু জানাবো ভাইয়াকে, আমরা ক্লাসটি শুরু করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ন্যারেশন বা স্পিচ, এটা পরীক্ষায় দুই ভাবে আমরা এর প্রকারভেদ দেখতে পারি। সেটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে এই ন্যারেশন বা স্পিচকে আমরা কিভাবে দেখতে পারি? ন্যারেশন বা স্পিচ হচ্ছে ইন টোটালি 2 প্রকার। ন্যারেশন অথবা স্পিচ যেটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে টোটাল 2 প্রকার। এই জিনিসটা মোটামুটি তোমরা সবাই জানো। এটা হচ্ছে টোটাল 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। কি কি বলছি ভাইয়া? একটা হচ্ছে ডিরেক্ট আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। এখানে যে বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে, দেখো এটা ভাই কমন কথাবার্তা এবং এগুলো তোমরা জানো, বাট আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে অ্যাডভান্স লেভেলে চলে যাব। এই ডিরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে বক্তার বক্তব্য যখন এখানে সরাসরি উদ্ধৃত হয়, সেটা আমরা কি ডিরেক্ট ন্যারেশন বলে থাকি। আর বক্তার বক্তব্য যদি সরাসরি যে অবস্থায় ছিল এই অবস্থায় না থেকে পরিবর্তিত আকারে প্রকাশিত হয়, সেটা হবে ইনডিরেক্ট। তাহলে ন্যারেশন বা স্পিচ এই জিনিসটা সম্পর্কে তোমরা এর পূর্বে অনেক পড়াশোনা করছো, কিন্তু আজকের ক্লাসের পরে আমরা ন্যারেশন বা স্পিচের এইচএসসি লেভেলের পড়াশোনা, অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তার ওভারঅল ক্লিয়ারেন্স ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে ওকে ভাইয়া, এখন এই ডিরেক্ট আর ইনডিরেক্টের মধ্যে আমাদের যে বেসিক ক্লিয়ারেন্স গুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করব। এবং আমরা যদি ন্যারেশনের পুরো পার্টটা একটু দেখার চেষ্টা করি, দেখব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় আসলে ন্যারেশন কিভাবে প্রশ্ন আসে। দেখো আমাদের এই প্রত্যেকবার এখানে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই আমরা কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। এখন এগুলো সমাধানের ক্ষেত্রে তোমাকে বেশ কয়েকটা কথা মাথায় রাখতে হবে। ন্যারেশন চেঞ্জ করতে তোমাকে যে জিনিসটা প্রথমেই লাগবে, ন্যারেশন চেঞ্জ করতে তোমার পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন, এই দুইটা জিনিস একটু খুবই গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে, পার্সন এবং টেন্স। তাহলে আমরা যদি পার্সনের পরিবর্তন করতে যাই,
পার্সন আমরা কত প্রকার জানি বলো দেখি ভাই, আমাকে একটু জানাবে পার্সন টোটাল কত প্রকার? পার্সন টোটাল হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ন্যারেশনে পার্সনের পরিবর্তন কিভাবে হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো ফার্স্ট পার্সন কি কি ছিল? ফার্স্ট পার্সন ছিল হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ছিল হচ্ছে ইউ অথবা ইয়োর। এই 4টা শব্দ ব্যতীত বাকি সবগুলো চলে যাবে আমার থার্ড পার্সনে। বাকি সবগুলো কোথায় চলে যাবে ভাই? থার্ড পার্সনে। এখন এই পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা একটু মাথায় রাখবা, দেখো পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবা, এখানে ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সনে লিখবা হচ্ছে নো চেঞ্জ। ওকে, ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পার্সন এবং পার্সনের পরিবর্তনটা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, পার্সন এবং পার্সনের পরিবর্তনটা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আর হ্যাঁ শুনো, তোমরা যারা যারা এই যে আমি এখানে পুরো ক্লাসে যা যা লিখবো সবকিছুর দাগানো স্লাইডটা আমরা প্রোভাইড করে দিব, সবকিছুর দাগানো স্লাইড তোমরা পেয়ে যাবা, এই যা লেখা আছে সব পেয়ে যাবা। এগুলো এখন নোট করার দরকার নাই, তুমি বুঝে নাও। নোট করবা কখন? আমার ক্লাস শেষে যখন স্লাইডটা নিয়ে নিবা তারপরে তোমরা নোট করার চেষ্টা করবা। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পার্সনের পরিবর্তন দেখলাম আমরা, সেখানে ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ওকে ভাই, এতটুকু অংশ যে আমরা বুঝতে পারছি। এরপরে তোমরা ডিরেক্ট এবং ইনডিরেক্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি যদি একটু সহজে বলার চেষ্টা করি, দেখো রিপোর্টিং ভার্ব প্রথমেই যদি আমি একটু সহজেই বলার চেষ্টা করি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এগুলো আসলে পরীক্ষায় উত্তর করার জন্য খুব বেশি দরকার নাই, কিন্তু তোমার জানার জন্য একটু দরকার আছে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এখানে যে জিনিসটা মাথায় রাখবা, দেখো যখন আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর পূর্বে বা এই যে কমার পূর্বের একটা অংশ থাকে, ন্যারেশনে কমার পরের একটা অংশ থাকে, কমার পূর্বের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মাথায় রাখবা কমার পূর্বের অংশটা রিপোর্টিং ভার্ব আর কমার পরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তোমরা কি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমরা কি ক্লিয়ার ভাই? রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমরা ক্লিয়ার। এখানে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, দেখো আমরা এই যে রিপোর্টিং ভার্ব কমার পূর্বে যে অংশটা থাকবে, বলে না রহিম সেইড টু করিম, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মনে করো প্রথম অংশটা আছে এরকম, সেটা হচ্ছে রহিম সেইড টু করিম, রহিম সেইড টু করিম। এর পরবর্তীতে অংশ দেখো, মনে করো হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে। এই জাতীয় জায়গাগুলোতে তাহলে কমার পূর্ববর্তী অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, পরবর্তী অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এখানে যে বিষয়টা এখন একটু দেখার চেষ্টা করব, দেখো দেখি পরীক্ষায় আসলে প্রশ্ন কিভাবে আসে, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে একটু উত্তর করার চেষ্টা করব। He said that he had done the work. The direct speech is, অর্থাৎ এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে একটু ফাস্ট উত্তর করার চেষ্টা করব, এবং এটা কোন টেন্স থেকে এসেছে, এই টেন্সের পরিবর্তনটা কিভাবে করবা আমরা প্রশ্ন সলভের পাশাপাশি সেগুলো দেখিয়ে দিব। তাহলে কোশ্চেন নাম্বার 1 একটু উত্তর করে দেখি, প্রশ্ন নাম্বার 1 একটু উত্তর করে দেখি কে কে পারো। এখানে দেখো ছিল হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, প্রথম যে অপশনটা হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তার মানে আমার এটা পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে আছে ভাই? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টের ন্যারেশন আসলে কিভাবে পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তনটা আমার এখানে জানতে হবে। কোশ্চেন নাম্বার 1 একটু আমরা উত্তর করে দেখি ভাইয়া, দেখি কে কে পারি। কোশ্চেন নাম্বার 1 আমরা কে কে পারি একটু উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 1 আমরা কে কে পারি একটু উত্তর করার চেষ্টা করব। ওকে,
প্রশ্ন নাম্বার 1 আমরা কে কে পারি একটু উত্তর করার চেষ্টা করব। দেখো আই উইল ডু দা ওয়ার্ক, এটা তো ছিল আমাদের ফিউচার টেন্সে। এখন ফিউচার পরিবর্তিত হয়ে কি পাস্ট পারফেক্টে হতে পারে না, এই নাম্বারটা বাদ দিয়ে দাও। বি নাম্বারে দেখো হি সেড দ্যাট দা ওয়ার্ক উইল বি ডান বাই মি, এটাও ফিউচারে আছে, কেটে দাও। সি নাম্বারে দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আর ডি নাম্বারে আছে হচ্ছে হি ডিড দা ওয়ার্ক। তার মানে সি এবং ডি এর মধ্যে উত্তর হতে পারে, একটু বলো দেখি কোনটা হতে পারে। সি এবং ডি এর মধ্যে উত্তর হতে পারে এনিওয়ান? আমরা একটু চেষ্টা করব। সি এবং ডি এর মধ্যে আমাদের এখানে উত্তর আছে, দেখি কে কে পারি। তোমরা না পারলে ভাই আমি সমাধান করে দিব, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি এখানে যদি চুপ করে বসে থাকো তোমাকে কিন্তু কেউ আসলে মানে ডেকে নিয়ে আসবে না। তুমি আজকে এইখানে ভুল করো, বাট এই ভুলটা যাতে তোমার পরীক্ষার হল পর্যন্ত না যায়, এই ভুলটা যেন তোমার পরীক্ষার হল পর্যন্ত না যায়। এখানে তোমরা একটু অক্সিলারি ভার্বের পরিবর্তনটা একটু শিখে নাও। অক্সিলারি ভার্বের পরিবর্তন, যদি এম ইজ আর থাকে আমাদের বাক্যে, যদি এম ইজ আর থাকে অক্সিলারি ভার্ব হিসেবে, এম অথবা ইজ অথবা আর থাকলে এটা পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। সবাই একটু লিখে নিব, এম ইজ অথবা আর থাকলে এটা পরিবর্তিত হয়ে যাবে কি ওয়ার। এম ইজ অথবা আর থাকলে এটা পরিবর্তিত হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। এখানে কখন ওয়াজ বসবে কখন ওয়ার বসবে? যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকলে বসবে ওয়াজ, আর প্লুরাল সাবজেক্ট থাকলে বসবে হচ্ছে ওয়ার। প্লুরাল সাবজেক্ট থাকলে বসবে হচ্ছে ওয়ার। এখন যে বিষয়টা দেখো, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, অ্যামিজার সচরাচর প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, আর এই ওয়াজ ওয়ার চলে যাবে আমাদের পাস্ট টেন্সে। ওয়াজ ওয়ার কোথায় চলে যাবে ভাইয়া? পাস্ট টেন্সে। ওকে, অ্যামিজার পরিবর্তিত হয়ে আমাদের কি হবে? অ্যামিজার পরিবর্তিত হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। অ্যামিজার পরিবর্তিত হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এখন যদি ওয়াজ অথবা ওয়ার থাকে এটা কি হবে বলো দেখি? ওয়াজ অথবা ওয়ার যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, ওয়াজ অথবা ওয়ার যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? কেউ পারবো? ওয়াজ অথবা ওয়ার যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে এর পরিবর্তিতে আমরা কি ব্যবহার করতে পারি? এনিওয়ান? ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে একটা জিনিস ক্লিয়ার করে দাও, সেটা বসবে হচ্ছে হ্যাড বিন। ওয়াজ অথবা ওয়ার যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে বসাতে পারবো হচ্ছে হ্যাড বিন। অ্যামিজারের পরিবর্তে হচ্ছে ওয়াজ ওয়ার। যদি ওয়াজ ওয়ার দিয়ে থাকে তাহলে আমরা পরিবর্তন করে কি বসাবো? হ্যাড বিন। এখন যদি হ্যাড থাকে অক্সিলারি ভার্বে, যদি হ্যাড থাকে এটা পরিবর্তন হয় কি হবে? এনিওয়ান? এনিওয়ান? তোমরা কি কেউ পারতেছো না? দেখো একটা জিনিস খুবই ক্লিয়ারলি মাথায় রেখো, সেটা হচ্ছে পরীক্ষার হলে তুমি গিয়ে আসলে কতটুকু উত্তর করবা তার কিন্তু অবস্থা এখান থেকে একটু হলেও বোঝা যাবে। একটু চেষ্টা করা তোমাদের কিন্তু উচিত ভাইয়া, একটু চেষ্টা করা উচিত। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি হ্যাড থাকে এর পরিবর্তিতেও বসবে কিন্তু হ্যাড বিন। হ্যাড থাকলে এর পরিবর্তিতেও বসবে কিন্তু হ্যাড বিন। এখন যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, এই প্রশ্নটার উত্তর করে দেখি। যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে কি হতে পারে? হ্যাভ অথবা যদি হ্যাজ থাকে তাহলে কি হবে? সবাই, অ্যামিজার থাকলে বসবে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে বসবে হ্যাড বিন, হ্যাড থাকলেও বসবে হ্যাড বিন। আর হ্যাভ হ্যাজ থাকলে কি হতে পারে? এনিওয়ান? হ্যাজ থাকলে কি হতে পারে? জানাও, একটু জানাও। হ্যাজ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হয়ে যাবে হচ্ছে হ্যাড। এই যে ব্যতিক্রমগুলা এগুলো কিন্তু ভাইয়া মুখস্থ করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লিয়ারলি মনে রাখো। এম ইজ আর আছে আমার, এটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার যদি থাকে তাহলে পরিবর্তিত হয়ে বসবে হচ্ছে হ্যাড বিন। হ্যাড থাকলে পরিবর্তন হয়ে বসবে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে পরিবর্তন হয়ে বসবে হচ্ছে হ্যাড। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এটাকে ইনডিরেক্ট করছে, তাহলে আমরা কি শিখলাম? এই হ্যাভ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্যাড। তার মানে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কোনটা হচ্ছে? সি নাম্বার। ডি নাম্বারটাও হচ্ছে না। কোশ্চেন নাম্বার 1 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 1 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 1 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, আমাদের এখানে ফারিস্তা উত্তর করছে হ্যাড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রশ্ন নাম্বার 1 ক্লিয়ার। আমরা একটু 2 এ চলে যাব। দেখো
ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক। তোমরা আমাকে একটু উত্তর করে দেখি, এখানে যে ব্যবহারটা আসছে সেটা হচ্ছে লেট দ্বারা। লেট দ্বারা আমাদের এখানে ন্যারেশন শুরু হয়েছে, কি হতে পারে এনিওয়ান? লেট দ্বারা আমাদের ন্যারেশন শুরু হয়েছে, কি হতে পারে আমরা একটু জানাবো। লেট দ্বারা আমাদের ন্যারেশন শুরু হয়েছে, কি হতে পারে আমরা একটু জানাবো। ওকে ভাই, লেট দ্বারা শুরু হলে কি হতে পারে দেখি কে কে পারি। একটু চেষ্টা করবো ভাইয়া, একটু চেষ্টা করবো, তোমরা চেষ্টা না করলে কিন্তু আসলে হবে না। কে কে পারি একটু জানাবা। এখানে দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। লেইটের ব্যবহারের ক্ষেত্রে লেইটের পরে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, এটার উপর নির্ভর করবে তোমার ন্যারেশনটা কোন দিকে যাবে। দেখো দেখি, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক। এখানে মি হচ্ছে অবজেক্টিভ, এই অবজেক্টের সাবজেক্টিভ হচ্ছে আই। তাহলে আই মানে কি ভাই? আই মানে আমি, একজন সিঙ্গেল ব্যক্তি, তার মানে এই আই হচ্ছে সিঙ্গুলার। আই কি ভাইয়া? আই হচ্ছে সিঙ্গুলার। এরপরে দেখো দেখি আমরা কি ছিল, হ্যাভ সাম মিল্ক। তোমরা কি কেউ পারবা? না পারলে আমি বলে দিচ্ছি, বাট একটু তোমাদের চেষ্টা করার জায়গাটা কিন্তু থাকতে হবে, একটু কিন্তু চেষ্টা করার জায়গাটা কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে দেখো লেট মি হ্যাভ সাম মিল্ক, অপশন নাম্বার এতে দেখো হি সেড, এরপরে ইনভার্টেড কমা উঠে যাওয়ার কারণে কোনো প্রকার দ্যাট বা কোনো প্রকার অন্য কিছু ব্যবহৃত করা হয় নাই, সুতরাং এই নাম্বার অপশনটি বাদ। বি নাম্বারটা দেখো হি প্রেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, হতে পারে হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। এখানে দেখো বিষয়টা দেখো, লেট মি হ্যাভ সাম মিল্ক, হি সেড, অর্থাৎ এখন আমি যদি কারো কাছে এক গ্লাস দুধ মানে চাই, এটা কিন্তু তার কাছে আমি অর্ডার করতেছি না ভাই, আমি কি প্রার্থনা করতেছি ভাই, আমি বিপদে পড়ছি, আমি প্রার্থনা করতেছি। এখন প্রার্থনা করার বিষয়টাতে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রার্থনা করার ক্ষেত্রে আমাদের কিন্তু বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে পেইড। আর জান্নাতুল ফেরদৌস উত্তর করছে 1 এর সি, তাহলে 2 এর উত্তরটা কি হতে পারে একটু জানাও দেখি। 2 এর উত্তরটা কি হতে পারে এনিওয়ান? 2 এর উত্তরটা কি হতে পারে একটু জানাও। এখানে আমি যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব দেখলাম আমরা একটা, এই যে সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে, সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে লেইটের ব্যবহারের ক্ষেত্রে, লেইটের ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কি কি হতে পারে দেখো। এখানে প্রথমেই ইনভার্টেড কমা আমরা যদি দেখার চেষ্টা করি, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রেখো, এখানে আরেকটা জিনিস মাথায় রেখো, ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু দ্যাট বসতেছে, এর পরবর্তীতে আমাদের সাবজেক্টের পরে কি কি বসতে পারে? সাবজেক্টের পরে বসতে পারে মাইট, সাবজেক্টের পরে বসতে পারে প্রপোজ টু, মাইট অথবা প্রপোজ টু, এই জিনিসটা একটু মুখস্থ করে ফেলতে হবে। মাইট অথবা প্রপোজ টু, কি কি বসতে পারে ভাইয়া? মাইট অথবা প্রপোজ টু। এখানে আরেকটা জিনিস ব্যবহার দেখো, মাইট বি অ্যালাউড টু, এই কথাটাও কিন্তু রাইট, মাইট বি অ্যালাউড টু। তোমরা কঠিন ব্যবহারটাতে যাবা না, কঠিন ব্যবহারটাতে যাবা না, মাইট বি অ্যালাউড টু এই ব্যবহারটাও রাইট, কিন্তু তোমরা সহজটাতে থাকবা, মাইট বি অ্যালাউড টু। এখন এই জাতীয় ব্যবহার না গিয়ে তুমি ভাই খুব সংক্ষিপ্তটাই শিখে ফেলো, তোমার মেইন টার্গেট আপাতত ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া, এইচএসসি তে প্লাস পাওয়া, এর বেশি গ্রামার তোমার আপাতত শেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। তাহলে আমাদের এইখানে এই প্রশ্নের কাঙ্ক্ষিত কি অ্যান্সার কি হচ্ছে? উইশ, এটা হচ্ছে না, সেইড হচ্ছে না, কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া? বি নাম্বার 1 এবং 2 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 1 এবং 2 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 1 এবং 2 দেখো, উইশ অথবা পেইড, পেইড মানে আমরা কি জানি? প্রার্থনা করা, উইশ মানে প্রত্যাশা করা, বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে একটু জানাও দেখি, একটু জানাও দেখি, এই উইশড হবে নাকি প্রেইড হবে? আমি আপাতত দুইটাই কারেক্ট অ্যান্সার দিচ্ছি, বা একটু কনফিউশনের কারণে তোমরা কিন্তু অনেকে ভুল উত্তর করতেছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট একটা জিনিস দেখো, তোমরা এতদিন পরে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আগামীতে 25 বছর শিক্ষার্থী আছো, তোমাদের হাতে খুবই নগণ্য সময় আছে ভাইয়া, খুবই নগণ্য সময়। এখন এই প্রশ্নগুলো আসলে ভুল করার কোনো সুযোগ নাই, এখন এই প্রশ্নগুলো ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার কিন্তু পেইড আর উইশের মধ্যে দেখো,
প্রার্থনা করা এক গ্লাস দুধের জন্য কেউ মনে করো একদম তোমার সৃষ্টিকর্তার কাছে যেমন মাথা সঁপে দিচ্ছ, এক গ্লাস দুধের কারণে কেউ এই কাজটা করবে না। সুতরাং এখানে প্রেইডের থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে, প্রেইডের থেকে আমাদের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। কি হবে ভাইয়া? বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। 1 এবং 2 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 1 এবং 2 আমরা যদি ক্লিয়ার হই একটু জানাবো। হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার আমরা 3-4 এ চলে যাব। আমরা যখন যে প্রশ্ন পাবো ওই প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে দেখো, আমরা যে প্রশ্নটা পাইছি ইম্পারেটিভ লেট দ্বারা আসছে শিখে ফেললাম, যখন যেটা পাবো সেটার ব্যাকগ্রাউন্ড শিখে ফেলবো, বুঝতে পারছো? এতে করে আমাদের প্র্যাকটিসও হবে এবং পরবর্তীতে প্রশ্ন আসলে আমরা সেটা উত্তর করতে পারবো। প্র্যাকটিসও হবে এবং পরবর্তীতে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা উত্তর করতে পারবো। কোশ্চেন নাম্বার আমরা 3 তে চলে যাই, দেখি কি হতে পারে। কারেক্ট ইনডিরেক্ট স্পেস। সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে আই ওয়াজ সাফারিং, তাহলে এখানে একটু জিনিস দেখো দেখি ভাই, এই ওয়াজ আছে, এই ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে আমরা কি ব্যবহার করি বলো দেখি। আমরা ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে আমরা কি শিখছিলাম? ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে আমরা ব্যবহার দেখছিলাম হচ্ছে হ্যাড বিন। এখন হ্যাড বিন কোন কোন অপশনে আছে দেখো দেখি। এ নাম্বারে ওয়াজ সাফারিং এর পরিবর্তন হয় নাই, কেটে দাও। বি নাম্বারে হ্যাড সাফারিং না বাবা, হ্যাড এর পরে V3 বসে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাড এর পরে বসে হচ্ছে V3, হ্যাড এর পরে ভার্বের সাথে আইএনজি বসতে পারে না। এই অপশন নাম্বার সি তে দেখো হ্যাড বিন সাফারিং হতে পারে, ওয়াজ বিং সাফার্ড এটাও হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তুমি যে কোনো ন্যারেশন পরীক্ষায় আসলে উত্তর করার ক্ষেত্রে প্রথমেই টেন্সের পরিবর্তনে চলে যাবা, মোস্ট অফ দা ক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখার চেষ্টা করছি দেখো, সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, তার মানে ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে আমরা শিখছি হ্যাড বিন। হ্যাড বিন এখানে একটা অপশনেই ছিল এবং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোশ্চেন নাম্বার 4 এ আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 একটু উত্তর করব দেখি। প্রশ্ন নাম্বার 4 একটু উত্তর করব। হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট ডাজ। উত্তর করব কোশ্চেন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 4 ফারিস্তা উত্তর করছে 3 এর সি, থ্যাংক ইউ সো মাচ। নিধা উত্তর করছে হ্যাডবিন, থ্যাংক ইউ। এই যে তোমরা পারতেছো। আমরা 4 একটু উত্তর করে দেখি পারি কিনা। প্রশ্ন নাম্বার 4 আমরা একটু উত্তর করে দেখি পারি কিনা। হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট ডাজ। এনিওয়ান না পারলে আমি বলে দিব। তাহলে তোমাদের এখানে আরেকটা ব্যবহার একটু জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া কোন সেন্টেন্সে যদি ডিরেক্ট ন্যারেশনে ক্যান এর ব্যবহার দেখো, ক্যান নট আছে, এই ক্যান নটটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কুড নট। ক্যান নটটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কুড নট। এখন কোন কোন অপশনে কুড নট আছে দেখো দেখি। অপশন নাম্বার এ কুড নট, বি কুড নট, সি কুড নট। তার মানে আপাতত খালি ডি নাম্বারটা বাদ দিতে পারতেছি। তাহলে আমরা একটু দেখি এখানে কি ছিল। এখানে আমরা শিখছিলাম ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এই যে পারসনটা ছিল আমাদের ইউ, এই ইউ কি ভাই? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কি ছিল? মি। এই মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে বাবা? এই মি এর সাবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে আই। তার মানে সেকেন্ড পারসন অবজেক্টকে গিয়ে ধরছে হচ্ছে মি কে। মি এর সাবজেক্টিভ ফর্ম ছিল আই, সুতরাং আই নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে দেখো 3টা অপশনে আই আছে, তার মানে বাবা আমি এখনো একটাও বাদ দিতে পারতেছি না। তাহলে পরবর্তী অপশনটা দেখি। হি টোল্ড মি দ্যাট, আমরা পারসনের পরিবর্তন দেখলাম, ক্যান নট এর পরিবর্তন দেখলাম, এখনো অপশন বাদ দিতে পারতেছি না। তাহলে পরবর্তীতে দেখি হি টোল্ড মি দ্যাট আই কুড নট দ্যাট ডাজ। হি সেড টু মি দ্যাট I could not have done it that way. He told me that I could not do it that way. দেখো এই does যে শব্দটা ছিল, does THUS, এবং এখানে কি ছিল? do it,
ডু ইট, এই যে আমাদের ডু ইট এর কোনো পরিবর্তন হয় নাই। এই ডাজ ওয়ে, ডাজের পরিবর্তে আমরা দ্যাট ওয়ে শব্দটা ব্যবহার করতে পারি। এটা একটু শিখে নাও, ডাজের পরিবর্তে আমরা দ্যাট ওয়ে শব্দটা একটু ব্যবহার করতে পারি। তাহলে এ বি সি এর আমরা এখনো কোনো অপশন বাদ দিতে পারতেছি না। তোমরা কি পারবা? একটু চেষ্টা করে দেখি ভাইয়া, একটু চেষ্টা করে দেখি পারো কিনা। এনিওয়ান? এনিওয়ান? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো এই জাতীয় প্রশ্ন, হি টোল্ড মি দ্যাট আই কুড নট, দ্যাট ডাজ, এটা তো আমাদের প্রশ্নের মানে ডিরেক্ট অপশনের পুরো স্ট্রাকচারই পরিবর্তন করে দিছে। হি সেড টু মি দ্যাট আই কুড নট হ্যাভ ডান ইন দ্যাট ওয়ে, এটা কারেক্ট অ্যান্সার হবে না আমাদের। এইখানে দেখো দেখি, এই যে হ্যাভ ডান তো এখানে কোথা থেকে আসলো? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে ভাই, প্রশ্ন নাম্বার 3 এবং 4 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 3 এবং 4 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পারবো ভাই? 3 এবং 4 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পরবর্তী প্রশ্নটা দেখো, হি ইনকোয়ার্ড ওয়েদার মাই নেম ওয়াজ নট আহমেদ, আইডেন্টিফাই দ্য কারেক্ট জেনারেশন। হি ইনকোয়ার্ড ওয়েদার, এই ওয়েদারের ব্যবহারটা আরেকটু জিনিস বলে দেই। ওয়েদারের জায়গায় আমরা ইফ এর ব্যবহার করছি না, এই ইফও যা এই ওয়েদারও কিন্তু তাই। ইফ এবং ওয়েদার দুইটা জিনিসের সেম। একটু উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 5 আমরা কেউ পারি কিনা। আজকের প্রশ্নগুলো তুলনামূলক কঠিন, বুঝতে পারতেছো? এই জন্য হয়তোবা তোমরা উত্তর করতে পারতেছো না, বাট এতটুকু বলতে পারি আমি, যেহেতু আমার ক্লাসে আসছো আমি চেষ্টা করব কঠিনগুলোই সমাধান করানোর। সহজ তুমি নিজেও পারো, সহজ তুমি বিভিন্ন জায়গায় ক্লাসে শিখেও ফেলছো, বাট ব্যতিক্রম তুলনামূলক কঠিন আসলে তুমি কিভাবে উত্তর করবা সেগুলা শেখাটাই আমাদের আজকের ক্লাসের মূল লক্ষ্য। প্রশ্ন নাম্বার 5 কেউ কি পারবা? প্রশ্ন নাম্বার 5 কেউ পারবো ভাই? এই ইফ অথবা ওয়েদার কখন বসে? ইফ অথবা ওয়েদার ইনভার্টেড কমা উঠে গিয়ে ঠিক তখনই বসবে যখন বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, যখন বাক্যটা ইন্টারোগেটিভে থাকবে। তার মানে এখানে দেখো দেখি, অপশন নাম্বার এ বি সি ডি চারটা অপশনেই ইন্টারোগেটিভে আছে। আমরা এই যে সেন্টেন্স দেখে কোনো অপশন বাদ দিতে পারতেছি না। আমরা সেন্টেন্স দেখে কোনো অপশন, তোমরা কি পারতেছো না কেউ? আমরা সেন্টেন্স দেখে কোনো অপশন বাদ দিতে পারতেছি না। এখন এখানে দেখো দেখি, মাই নেম ওয়াজ, তাহলে এই ওয়াজ অথবা ওয়ার কখন হয়? যখন এটা এম ইজ অথবা আর এর পরিবর্তনে বসে। এম ইজ অথবা আর এর পরিবর্তে বসতে পারে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে দেখো দেখি, আর ইজ ইজ ইজ, তার মানে আমরা এখনো কোনো অপশন বাদ দিতে পারতেছি না। তাহলে আমরা একটু দেখি, হি সেড টু মি ইজ নট ইউর নেম আহমেদ, হি ইনকোয়ার্ড আর ইউ নট মিস্টার আহমেদ, ইনকোয়ার্ড আই এন কিউ ইউ আই আর ই ডি, ইনকোয়ার্ড পাস্ট টেন্সে আছে। এর পরবর্তী অবস্থায় দেখো, আর ইউ নট মিস্টার আহমেদ, এরপর দেখো দেখি, হি কোয়েশ্চেন ইজ নট ইউর নেম আহমেদ, হি ডিমান্ডেড ইজ ইউর নেম আহমেদ অর নট। এই ডিমান্ডেড শব্দটা মানে হচ্ছে দাবি করা। ডিমান্ডেড শব্দটা মানে হচ্ছে দাবি করা অথবা ক্লেইমড বলতে পারি আমরা। ডিমান্ডেডের দাবি করা অথবা ক্লেইমড বলতে পারি আমরা। আমাদের আজকের ক্লাসটা তুলনামূলক এই কারণেই বোরিং লাগতেছে, কারণ প্রশ্নগুলা খুবই কঠিন। প্রশ্নগুলা খুবই কঠিন, তোমরা উত্তর করতে পারতেছো না। এই জন্যই কিন্তু আমাদের ক্লাসে কাঙ্ক্ষিত অডিয়েন্সটা আসলে নাই। এখন দেখো দেখি, হি সেড টু মি, এই যে ইওর, ইওর হচ্ছে সেকেন্ড পারসন। ইওর কোন পারসন ভাইয়া? ইওর হচ্ছে সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসনের পজিটিভ ফর্ম, সেকেন্ড পারসনের পজিটিভ ফর্ম। তাহলে সেকেন্ড পারসন কাকে গিয়ে ধরবে? সেকেন্ড পারসন গিয়ে ধরবে বাবা এই যে অবজেক্টকে, মিকে। মি এর সাবজেক্টিভ আই, আই এর পজিটিভ হচ্ছে মাই। তাহলে আমাদের দেখো দেখি ওখানে কি মাই আছে? ইয়েস, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কারণে আমাদের এ নাম্বারটাই কারেক্ট হবে। বি নাম্বারটা কেন হইল না? দেখো,
ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এখানে কোনো প্রকার অবজেক্টই নাই, কেটে দাও। কোয়েশ্চেন ইজ নট ইওর নেম, এখানেও কোনো অবজেক্ট নাই, কেটে দাও। ডিমান্ডেড, এখানেও কোনো অবজেক্ট নাই, কেটে দাও। এই বুঝতে পারছো? এখানে একটা ব্যতিক্রম দেখো, একটু ব্যতিক্রম মাথায় রাখবা। ইওর সেকেন্ড পারসন, ইওর হচ্ছে সেকেন্ড পারসন, কিসের সেকেন্ড পারসন? ইউ সেকেন্ড পারসন, ইওর হচ্ছে ইউ এর পজিটিভ ফর্ম। এই পজিটিভের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, পজিটিভ ফর্ম যেহেতু আছে, তোমার পরিবর্তনের জায়গাতেও পজিটিভ নিয়ে আসতে হবে। অবজেক্টের জায়গায় ছিল মি, এই মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এই মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। বুঝতে পারছো? এবং আমাদের প্রশ্নের যে উত্তরটা ছিল সেখানেও কিন্তু ব্যবহারটা ছিল হচ্ছে মাই। ওকে, এই যে ব্যতিক্রম গুলো, ভাইয়া প্রশ্নটা কঠিন, তার মানে কি তুমি শিখবা না? এটা কি পরীক্ষায় আসে নাই? আসছিল। এখন বিষয়টা হচ্ছে কঠিন প্রশ্নের ক্লাস সবাই কম বেশি করতে চায় না। এই যে আমাদের এখানে মি ছিল অবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ, মাই হচ্ছে পজিটিভ, মাই হচ্ছে পজিটিভ। এই কারণে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। এ ভাই বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 5, প্রশ্ন নাম্বার 5 কি আমরা বুঝতে পারছি ভাইয়া? প্রশ্নগুলা খুবই কঠিন, উত্তর করতে পারতেছি না ভাইয়া। আমার ক্লাসগুলান তুলনামূলক এমনই থাকে, কঠিনটা শিখে যাও, সহজ সবাই পারে। কঠিনটা শিখে যাও, সহজটা সবাই পারে। এটা আমিও বুঝতেছি, প্রশ্নটা খুবই কঠিন হয়েছে। এরপরে দেখো, দ্য ডিরেক্ট স্পিচ অফ এলাইস এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। প্রশ্ন নাম্বার 6 কেউ পারবা? এনিওয়ান? প্রশ্ন নাম্বার 6 কেউ পারবো? একটু উত্তর করে দেখি। এনিওয়ান? না পারলে আমি বলে দিচ্ছি ভাই, একটু চেষ্টা করো। আমিও বুঝতেছি প্রশ্নগুলো খুব কঠিন, একটু চেষ্টা করো। ওকে, দেখো, এলাইস এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। এই এক্সক্লেইমড ব্যবহারটা আসলে কোন টেন্সে হতে পারে? এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না, এক্সক্লেমেটরি, এটাতে আমরা এক্সক্লেমড উইথ জয়, exclaimed with joy, exclaimed with wonder, আর exclaimed with sorrow। exclaimed with joy, exclaimed with wonder, আর একটা হচ্ছে exclaimed with sorrow। এই ব্যবহারগুলা দেখে থাকি। এখন কখন কোনটা ব্যবহৃত হয়? আনন্দ বোঝাতে exclaimed with joy, ওন্ডার হচ্ছে বিস্ময় বোঝাতে, ওন্ডার হচ্ছে বিস্ময় বোঝাতে, সরো হচ্ছে দুঃখ দুর্দশা বোঝাতে। এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওন্ডার, এক্সক্লেমড উইথ সরো। এখন এইখানে যে ব্যতিক্রমটা দেখো, যেটা ছিল এলাইস এক্সক্লেমড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার, শি ওয়াজ ভেরি ক্লেভার, তার মানে এখানে ছিল ওয়াজ। ওয়াজ যেহেতু ছিল, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিতে পারবো এম অথবা ইজ অথবা আর। দেখি কোন কোন অপশনে এম ইজ আর আছে। এম আছে। বি নাম্বারে দেখো ওয়াজ আছে, ওয়াজের পরিবর্তে তো ওয়াজ ব্যবহৃত হতে পারে না, কেটে দাও। সি নাম্বারে দেখো হাউ ক্লেভার আই এম, এম আই ক্লেভার ওয়ান্ডার্ড এলাইস, এটা তো আসলে স্ট্রাকচারগত ভুল। সরোফুলি, এটা দুঃখ দুর্দশার কিছু বলা হয় নাই। এলাইস সেইড হাউ ক্লেভার আই এম, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 6 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 6 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো। কারেক্ট অ্যান্সার হবে কত বলছি? সি নাম্বার। প্রশ্ন নাম্বার 6 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো। না ভাইয়া, বি নাম্বার হবে না রে, 6 হবে, সি নাম্বার হবে। খুবই কঠিন,
আসলেই কঠিন হয়েছে তোমাদের জন্য, বাট এর থেকে কঠিন পরীক্ষা আসবে না ইনশাল্লাহ, এর থেকে কঠিন পরীক্ষা আসবে না ইনশাল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। He said to me, may you be happy. Question number 7 আমরা একটু উত্তর করব। He said to me, may you be happy. আমরা একটু উত্তর করব প্রশ্ন নাম্বার 7। He said to me, may you be happy. আমরা একটু উত্তর করব প্রশ্ন নাম্বার 7। এই তোমরা কি পারতেছো? বাট আজকের পরে এতক্ষণ যে কয়টা সলভ করছো এখন কি সহজ লাগতেছে না? এখন যদি আসে পারবা না? অবশ্যই পারবা ইনশাল্লাহ, কিন্তু আজকের পূর্বে কিন্তু তোমাদের অবস্থা মোটেও ভালো ছিল না। সুতরাং সবাই একটু উত্তর করবা ভাইয়া। দেখো আমাদের এখানে যে প্রশ্নটা ছিল মে ইউ বি হ্যাপি, এটার পরিবর্তে আমরা নিব হচ্ছে মাইট, এতটুকু তো আমরা জানি। তাহলে দেখি আই মাইট বি হ্যাপি, আই মাইট বি। ও আচ্ছা, সবগুলোতেই মাইট আছে। এই মেয়ের পরিবর্তে মাইট নিয়ে আমরা কোনো অপশন বাদ দিতে পারলাম না। এখনো যেহেতু আমরা কোনো অপশন বাদ দিতে পারি নাই, একটু দেখি। হি সেড দ্যাট হচ্ছে না। উইশড, কেন আমরা বলি না আই উইশ আই ওয়ার এ বার্ড? এই যে আমরা কল্পনা করতেছি, এখন কল্পনা করলে এই যে বাস্তবায়ন হবে বিষয়টা এমন না। রিপোর্টেড হচ্ছে না, টোল্ড হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার উইশড। ইউ উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। এখন আই কেন আসলো বাবা? এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন গিয়ে ধরছে অবজেক্ট মি কে, মি হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এই কারণে কারেক্ট অ্যান্সার হয়েছে কি? এই কারণে কারেক্ট অ্যান্সার হয়েছে আই মাইট বি হ্যাপি। এই কারণে কারেক্ট অ্যান্সার কি হয়েছে ভাই? আই মাইট বি হ্যাপি। এবং উইশটের পরে দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে? দ্যাট বসছে। ওকে, প্রশ্ন নাম্বার 7 ক্লিয়ার হলে ডান লিখবা। প্রশ্ন নাম্বার 7 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 7 ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো ভাই। ওকে, থ্যাংক ইউ। তোমরা পারছো। সিয়াম উত্তর করছে, ফারিস্তা উত্তর করছে। আর দেখো দেখি, দ্য টিচার সেড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ। তাহলে এটা কি ইনডিরেক্ট করলে কি হতে পারে? দ্য টিচার সেড টু হিজ পিপলস, অর্থাৎ শিক্ষক তার স্টুডেন্টদেরকে বলছে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। কি হবে বলো? শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে বলবে বাবা দাঁড়াই যাও, তাকে কি অনুরোধ করবে? নো। অ্যাডভাইস দিবে? না। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অর্ডার। অর্ডার কোন অপশনে আছে দেখো দেখি? একটা অপশনে আছে অর্ডার। কারেক্ট অ্যান্সার এটাই। সেইড রিকোয়েস্ট, দয়া তো করার মানে রিকোয়েস্ট করার তো কোনো সুযোগই নাই, সেইড হচ্ছে না। কারেক্ট অ্যান্সার বি নাম্বার 8। এই বুঝতে পারছো? 8 কারেক্ট অ্যান্সার বি নাম্বার। কেন? আমরা যখন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে কথা বলে মাস্ট বি সেটা অর্ডার করবে। মাস্ট বি কি করবে ভাইয়া? অর্ডার করবে। এই ক্লিয়ার? 7 8 ক্লিয়ার হলে ডান লিখবো। 9 চলে যাচ্ছি। দেখো মে ইউ লিভ লং, তাহলে এইখানে আবার মে আছে। দ্য টিচার সেড টু মি, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 একটু উত্তর করব। প্রশ্ন নাম্বার 9 দেখো, মে ইউ লিভ লং, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, তার মানে আই। মেয়ের পরিবর্তে বসবে আই, তাহলে দ্য টিচার প্রেইড দ্যাট আই কুড না ভাই, মেয়ের পরিবর্তে বসবে মাইট, মেয়ের পরিবর্তে বসবে মাইট। এ নাম্বার অপশনটি আগেই বাদ, এ নাম্বার অপশনটি আগেই বাদ। বি নাম্বার দেখো উইশড আছে, এখানে মেয়ের পরিবর্তন হয় নাই, বি বাদ। সি নাম্বার দেখো দ্য টিচার উইশ দ্যাট আই মাইট লিভ লং, এটাই কারেক্ট অ্যান্সার। ডি নাম্বারে প্রেইড দ্যাট আই মাইট হ্যাভ লিভ লং, এটা হচ্ছে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, করোনার জন্য কি এইচএসসি পিছাবে? বর্তমানে যে সিচুয়েশন আছে এইচএসসি পিছানোর কোনো সম্ভাবনাই নেই। বর্তমানে যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে কোনোভাবে এইচএসসি পরীক্ষা পিছাচ্ছে না। তোমার জন্য বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে পড়াশোনা করা, তোমার জন্য বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে পড়াশোনা করা। 10 দেখো দেখি, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স জুহান সেড টু জাহরা।
আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো? জুহান ওয়ান্টেড টু নো ওয়েদার, তাহলে জুহান সেড টু জাহারা। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, উত্তর করে দেখি 10 নম্বর প্রশ্নটা আমরা একটু উত্তর করব। প্রশ্ন নাম্বার 10 আমরা একটু উত্তর করার চেষ্টা করব ভাই। প্রশ্ন নাম্বার 10 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 10 দেখো, অক্সিলারি ভার্ব আমাদের এখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে বসবে ইফ অথবা ওয়েদার। কি বসবে ভাইয়া? ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে হচ্ছে ইফ অথবা ওয়েদার। তার মানে প্রথম যে অপশনটা দেখো, জুহান ওয়ান্টেড টু নো ওয়েদার যারা উড গো টু ঢাকা দ্য ফলোইং ডে। টুমরো থাকলে ফলোইং ডে বসে না নেক্সট ডে বসে, এটা একটা ফ্যাক্টর। এরপরে দেখো, ইনকোয়ার্ড আছে, আস্কড আছে, ওয়ান্টেড আছে। উত্তর করো একটু কোশ্চেন নাম্বার 10। এনিওয়ান? প্রশ্ন নাম্বার 10 আমরা উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 10 আমরা একটু উত্তর করার চেষ্টা করব ভাই। না পারলে তো আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের অবস্থা খুবই শোচনীয়। একটু কঠিন প্রশ্ন আসলেই তোমরা আর পারো না। দেখো, আমাদের এখানে যে প্রশ্নটা ছিল একটু ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। অনেক কঠিন, বুঝে না দেওয়া পর্যন্ত উত্তর করতে পারছি না। ও ভাই, আমি কি তোমার পরীক্ষার হলে যাব? তোমার পরীক্ষার হলে তোমাকেই যাইতে হবে। সুতরাং যা প্রবলেম আছে আজকে সমাধান করে নাও। দেখো আমি কি বলছি, এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের প্রশ্নটা আছে, ইন্টারোগেটিভে যখন বাক্যটা থাকবে তুমি যে জিনিসটা করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যটা থাকলে বসবে হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ভাই? ইফ অথবা ওয়েদার। দেখি কোন কোন অপশনে ইফ অথবা ওয়েদার আছে। ইফ ওয়েদার, ইফ ওয়েদার, ঠিক আছে এখন পর্যন্ত। এবং এখানে আমরা যেহেতু প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আস্কড, ওয়ান্টেড জানতে চাওয়া, ইনকোয়ার্ড তদন্ত করা। কারেক্ট অ্যান্সার সি নাম্বার, জুহান আস্কড জাহারা ইফ শি ওয়াজ গোয়িং টু ঢাকা দা নেক্সট ডে। এরপর দেখো, জুহান ওয়ান্টেড টু কনফার্ম ওয়েদার যারা উড বি গোয়িং, এটা হচ্ছে না। এখানে আরেকটা জিনিস দেখো দেখি বাবা, এই যে আমাদের এখানে কি ছিল? আর। এখন আর এর পরিবর্তে আমরা কি নিব বাবা? আর এর পরিবর্তে নিব আমরা ওয়াজ অথবা ওয়ার, অক্সিলারি ভার্বের পরিবর্তন। আর এর পরিবর্তে আমরা নিতে পারবো ওয়াজ অথবা ওয়ার। এখানে অপশন নাম্বার এ তে কি ছিল? এ তে ছিল উড গো, কেটে দাও। বি তে ছিল উড বি, কেটে দাও। ওয়াজ গোয়িং একটা অপশনে, ডি নম্বরে ছিল উড বি গোয়িং, এটাও কেটে দাও। কি দেখছি আমরা বলো দেখি? আমরা প্রথমেই দেখছি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসছে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড নাম্বার 1, আর ইফ অথবা ওয়েদার। এবং এরপরে আমরা দেখছি হচ্ছে আমাদের প্রশ্ন করা ছিল আস্ক, ঠিক আছে। এরপরে আমরা যে বিষয়টা দেখছি ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে আমরা কি নিব? আমাদের এখানে ডিরেক্ট অপশনে যেটা ছিল সেটা ছিল আর। আর এর পরিবর্তে আমরা নিতে পারি ওয়াজ অথবা ওয়ার, একটা অপশনই ছিল, সেটাই কারেক্ট অ্যান্সার। ও ভাই বুঝতে পারছি ভাই, প্রশ্নগুলা কঠিন, বাট যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো তোমাদের জন্য খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। এখন কি ক্লিয়ার? স্যার অ্যান্সার দেওয়ার পরে না আমি অ্যান্সার করে দিচ্ছি, সমস্যা নাই। বাট আজকের পরে যাতে আর ভুলটা না হয়, আজকের পরে এতটুকু অংশ 9-10 পর্যন্ত ক্লিয়ার হলে একটু ডান লিখবা। 9-10 পর্যন্ত ক্লিয়ার হলে একটু ডান লিখবা। ওকে, 9-10 পর্যন্ত আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই 9-10 পর্যন্ত আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। প্রত্যেকেই 9-10 পর্যন্ত আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 9-10 পর্যন্ত ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। পর্যন্ত আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তীতে আমরা দেখব, মুন্না said to জুহান I shall come to you tomorrow। এখানে মুন্না said to জুহান I shall, শ্যালের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে শুড।
শ্যালের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো বাবা? শুড। দেখো দেখি কোন কোন অপশনে শুড আছে। এ নাম্বারে আছে উড, বি নাম্বারে উড, এ বি কেটে দাও, সি নাম্বারে শুড, ডি নাম্বারে উড, ডি ও কেটে দাও, কারেক্ট অ্যান্সার সি নাম্বার। পারলে উত্তর করতে সময় লাগবে 30 সেকেন্ডেরও কম, না পারলে সারাদিন চেষ্টা করলেও হবে না। তোমরা আমাকে একটু 12 নম্বরটা বলো দেখি কে কে পারো। 12 নম্বর প্রশ্নটার একটু উত্তরটা বলবা দেখি কে কে পারি। কোশ্চেন নাম্বার 12 আমরা একটু উত্তর করব দেখি কে কে পারি ভাই। প্রশ্ন নাম্বার 12 আমরা একটু উত্তর করব দেখি কে কে পারি। ইলেভেনে যে বিষয়টা ছিল শ্যালের পরিবর্তে তুমি শুধু শুড বসাইলেই এখানে মোটামুটি কারেক্ট আনসার হয়ে গেছে। 12 নম্বর দেখো, which of the following sentence is correct? She said that he had forgotten the combination of his safe. He said that, এখানে said এর পরে দেখো কোনো that নাই, কেটে দাও। said that he has forgotten the combination of his safe. He said that he had been forgetting. তার মানে আমরা এখন পর্যন্ত একটা অপশন বাদ দিতে পারছি, বি নাম্বার। তাহলে এখানে দেখো এ সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে বলো দেখি। এ সি ডি এর মধ্যে কেউ পারবা? ওকে, থ্যাংক ইউ। দেখো দেখি, he said that he had forgotten the combination, আর he said that he has forgotten, he had been forgetting, এটা আগেই কেটে দিলাম। এ এবং সি এর মধ্যে উত্তর আছে, এ এবং সি এর মধ্যে উত্তর আছে, কেউ পারবো? এ এবং সি এর মধ্যে উত্তর আছে, এনিওয়ান? এ এবং সি এর মধ্যে উত্তর আছে, কেউ পারবো দেখি? দেখো ভাই, হেডের পরে V3 এটা আমাদের কি ইনডিরেক্ট স্পিচে হতে পারে। হেডের পরে V3 এটা আমাদের ইনডিরেক্ট স্পিচে হতে পারে, আর হ্যাজের পরে V3 ইনডিরেক্টে হতে পারে না। সি নাম্বারটাও কেটে দাও, কারেক্ট অ্যান্সার এ নাম্বার। কোশ্চেন নাম্বার 11 এবং 12 ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 11 এবং 12 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। তোমাদের প্রস্তুতির অবস্থা ভালো না, বুঝতে পারছো? তোমাদের প্রস্তুতির অবস্থা ভালো না, এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। তোমাদের প্রস্তুতির অবস্থা যে ভালো না এটা তোমরা ভালোভাবে মনে করে নাও, এবং এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। পরীক্ষার একদমই হাতে সময় নাই, আর তোমাদের মানে উত্তর করার যে অবস্থা, একটু পরীক্ষায় প্রশ্ন কঠিন আসলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। 11-12 ক্লিয়ার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। Which one is correct? The captain ordered to his soldier to march on. The captain ordered his soldiers to march on. The captain gave order his soldiers to march on. The captain did order to his soldiers to march on. কি হবে বলো দেখি? 13 নম্বরটা কি হবে একটু জানাবো। এনিওয়ান? তোমরা কি পারবা কেউ? দেখো এই জাতীয় বাক্যগুলো আসলে পরীক্ষায় আসলে তোমরা কিভাবে উত্তর করবা মাথায় রাখবা। দ্য ক্যাপ্টেন অর্ডার, এখানে আমাদের এখানে টু এর যদি ব্যবহার থাকে মাথায় রাখতে হবে অর্ডার্ড হিজ সোলজার্স। অর্ডারের পরে আমাদের এক্সট্রা টু এর কোনো প্রয়োজন নাই, এই নাম্বারটা কেটে দাও। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার্স টু মার্চ অন। এখন ক্যাপ্টেন যখন তার সোলজারকে বলবে, তার মানে মাস্ট বি অর্ডার করবে। মাস্ট বি কি করবে ভাই? মাস্ট বি অর্ডারই করবে, কারণ কি তাকে তো রিকোয়েস্ট করবে না, মাস্ট বি অর্ডার করবে। কারেক্ট আনসার বি নাম্বার, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার্স টু মার্চ অন। গ্যাভ অর্ডার বিষয়টা আসলে আমাদের সামঞ্জস্য না, ডিড অর্ডার তো হবেই না। কারেক্ট আনসার বি নাম্বার। পরেরটা দেখো, মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং দেয়ার টুমোরো। তার মানে এইখানে আছে আর, এই আর এর পরিবর্তে আমরা কি কি নিতে পারবো? আর এর পরিবর্তে আমরা নিতে পারবো ওয়াজ অথবা ওয়ার। দেখি কোন কোন অপশনে আছে বাবা ওয়াজ অথবা ওয়ার। দেখো দেখি, অপশন নাম্বার এ আছে উড বি, তার মানে এই নাম্বারটা আগেই কেটে দাও। বি নাম্বারে আছে কি দেখো দেখি, দে আর, আর এর কোনো পরিবর্তন হয় নাই, বি নাম্বারটা কেটে দাও। সি নাম্বার হচ্ছে ওয়ার, কারেক্ট আনসার এটাই। ডি নাম্বারে হচ্ছে আর, কোনো পরিবর্তন হয় নাই, ডি নাম্বারটাও কেটে দাও। ওকে ভাই, তার মানে আমরা এখানে কি কি দেখছি?
আমাদের ছিল আর, আর এর পরিবর্তে আমরা কি কি নিতে পারবো? আর এর পরিবর্তে আমরা নিতে পারবো ওয়াজ অথবা ওয়ার। একটা অপশনই ছিল সেটা, একটা অপশনই ছিল সেটা, এবং সেটাই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারছো? একটা অপশনই সেটা ছিল এবং সেটাই কারেক্ট অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি ভাই? আর্মি ভার্সিটিতে খরচ কত হতে পারে পড়ালেখা শেষ করতে? এটা নিয়ে আমার ভাইয়া খুব বেশি আইডিয়া নাই, এই উত্তরটা আমি দিতে পারতেছি না। ওকে, এই 13-14 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। পরবর্তী প্রশ্নটা দেখো, হি সাইড টু মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, মেক ইট ইনডিরেক্ট। তাহলে আমাদের এখানে হি said to me regular exercise is good for health, এটাকে ইনডিরেক্ট করতে গেলে কি হবে বলো দেখি? কোশ্চেন নাম্বার 15, প্রশ্ন নাম্বার 15 কি হতে পারে বলো? পারবো কেউ? নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখো, হি said to me, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট। হি টোল্ড মি দ্যাট। দেখো দেখি কোন কোন অপশনে আছে। হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট, চারটা অপশনই আছে। রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, রেগুলার এক্সারসাইজ ইজ টু বি গুড ফর হেলথ। না বাবা, দরকার নাই, অতিরিক্ত রিডান্ডেন্সি করা যাবে না। এই অতিরিক্ত বা রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা, রিডান্ডেন্সি এটা মানে হচ্ছে বাহুল্যতা, এটার কোনো প্রয়োজন, রিডান্ডেন্সি মানে বাহুল্যতা, এটার কোনো প্রয়োজন নাই। আর রেগুলার এক্সারসাইজ ওয়াজ, না, এটা চিরন্তন সত্য বাক্য বা এই যে সাইন্টিফিক্যালি প্রুভেন, এই জাতীয়গুলোর ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হবে না। ইজ বেস্ট, এটাও হবে না, কারেক্ট অ্যান্সার এই নাম্বার 15 ক্লিয়ার হলে ডান লিখবা। প্রশ্ন নাম্বার 15 ক্লিয়ার হলে একটু ডান লিখবা। প্রশ্ন নাম্বার 15 ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাই। পারবো? প্রশ্ন নাম্বার 15 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। না না, দেখো, রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আমি যদি তোমাকে বলি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তাহলে এটাকে কি তুমি পরিবর্তন করার সময় প্রেজেন্টটাকে পাস্টে নিয়ে যাবা? না, এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থাকবে। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি? বলো দেখি কি হতে পারে। 16 নাম্বার, আমি একটু দ্রুত আগাবো। দেখো, হি সেড গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি। তাহলে এই গুড মর্নিং মানে সে এটাকে প্রার্থনা করছে, একটা ভালো মর্নিং প্রার্থনা করছে, উইশড। এ এবং বি এর মধ্যে উত্তর, সি নাম্বারটা আগেই কেটে দিলাম। তাহলে হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প হিম। কেন বাবা? ক্যান ইউ হেল্প মি, এটা তো কোয়েশ্চেন করছে। এটা যখন কোয়েশ্চেন করছে তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ওয়েদার আসছে, হতে পারে। অ্যান্ড রিকোয়েস্টেড, বি নাম্বারটা কেটে দাও, অনুরোধ করে নাই। হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ফর হেল্প, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে বলো দেখি? কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে একটু জানাও। হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প হিম, হি কুড হেল্প হিম। অর্থাৎ সে প্রথমে প্রার্থনা করছে শুভ সকাল, বা তার প্রত্যাশা করছে, এবং তাকে জিজ্ঞাসা করছে সে তাকে হেল্প করতে পারবে কি না। ওকে, 16 পর্যন্ত ক্লিয়ার। 17 এ চলে যাই। দেখো, হি সেড টু মি ওয়েট আনটিল আই কাম। 17, 16 তোমরা কেউ পারতেছো না? এত কঠিন প্রশ্ন হলে কি মরে যাবা? এগুলা পরীক্ষা আসলে কি উত্তর করতে হবে না? বলো। Wait until I come. He asked me to wait until he came.
হি আস্কড মি টু ওয়েট আনটিল হি কাম, হি টোল্ড মি টু ওয়েট আনটিল হি হ্যাজ কাম, হি হ্যাজ কাম। দেখো এখানে প্রথম যে অংশটা ছিল আই কাম, তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কোন কোন অপশনে আছে দেখো দেখি। আনটিল হি কেম হতে পারে, হি কাম এটা পাস্ট ইনডিফিনিট না, হ্যাজ কাম পাস্ট ইনডিফিনিট না, হ্যাজ রিটার্ন পাস্ট ইনডিফিনিট না। কারেক্ট অ্যান্সার এই নাম্বার 17, কারেক্ট অ্যান্সার এই নাম্বার। ওকে ভাই, তাহলে 17 কারেক্ট অ্যান্সার এ। 16 17 ক্লিয়ার হলে ডান লিখবো, 16 17 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, 16 17 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নগুলো দেখো। সাবিয়া এক্সক্লেমড উইথ জয়, তার মানে এক্সক্লেমড উইথ জয় মানে আমরা বলছিলাম আনন্দ বোঝাবে। দেখো দেখি, হি সেড হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ। এখানে আরেকটা বিষয় দেখো, দ্যাট দ্য ম্যাঙ্গো ওয়াজ ভেরি সুইট, তাহলে ওয়াজ আছে, তার মানে আমরা যদি এটাকে ডিরেক্টে নিয়ে আসতে চাই তাহলে বসাইতে পারবো এম অথবা ইজ অথবা আর, এম অথবা ইজ অথবা আর। কোন কোন অপশনে আছে দেখো দেখি। বি নাম্বার আছে ওয়াজ, কেটে দাও আগেই। এ সি ডি এর মধ্যে উত্তর আছে, এ সি এবং ডি এর মধ্যে উত্তর আছে, কেউ পারবা? হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, হোয়াট এ সুইট ম্যাঙ্গো, না বাবা এটা আসলে হবে না, সুইট মিষ্টি বোঝাতে হাউ ব্যবহৃত হতে হবে। এখানে হোয়াট আছে, এটাও কেটে দাও। কারেক্ট অ্যান্সার এ নাম্বার 19 দেখো। আই কল্ড হিম আ কাওয়ার্ড, মেক ইট ডিরেক্ট। কাওয়ার্ড মানে হচ্ছে কি ভীরু বা ভীতু। ওকে, I said to him you are a coward, I said to him that you are coward, I called him। উত্তর করে দেখি 19, কেউ পারবা কিনা? 19 প্রশ্ন নাম্বার 19, কেউ পারবো? Anyone? Okay, দেখো, I called him a coward, make it direct, I said to him you are a coward হতে পারে। I said to him এর পরে আবার that এর পরে কমা হয় না। I called him you are, এ নাই আবার এখানে, কেটে দাও। এই এ না থাকার কারণে এটা ভুল হয়েছে। He said to him you are, এখানেও এ নাই, এটাও কারেক্ট অ্যান্সার হবে না, এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার। 18 19 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। 18 এবং 19 প্রশ্নগুলো কঠিন, বাট তুমি শিখতে পারলে কাজে লাগবে ইনশাল্লাহ। এর বাইরে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স? দ্য টিচার সেড মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান। তাহলে এটাকে আমরা ইনডিরেক্টে যদি করতে যাই, কোশ্চেন নাম্বার 20 কেউ পারবা? দেখো দেখি, প্রশ্ন নাম্বার 20 কেউ পারবো? এনিওয়ান? দেখো, মহসিন ওয়াজ গুড, তাহলে এতটুকু ঠিক আছে। এরপরে দেখো হি হেল্পড এভরিওয়ান, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ দ্য টিচার সেইড, এর পরিবর্তিত সে বসতে পারে না, এই নাম্বারটা কেটে দাও। টিচার সেইড দ্যাট মহসিন ওয়াজ গুড and kind and he helped everyone হতে পারে। টিচার said that মহসিন is good, না বাবা was এর পরিবর্তে is আসবে না, কেটে দাও। ডি নম্বরে দেখো, মহসিন was good and kind and he helped everyone। এই যে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, and এর ব্যবহারটা প্যারালেলিজম শিখে নাও, প্যারালেলিজমটা শিখে নাও। এই যে and আছে, এখানে একটা and আছে, তার মানে এই অংশ এবং এই অংশ, এখানে প্রথম যে অপশনটা থাকবে এটা ছিল V3, তার মানে পরেরটাও হবে V3, লাস্টেরটাও হবে V3। তুমি চাইলেই একটাকে V2 করতে পারবা না, একটাকে বেস ফর্ম নিয়ে আসতে পারবা না।
এটাই হচ্ছে প্যারালেলিজম, প্যারালেলিজম। ওকে, এবং একটা জিনিস মাথায় রাখবা, আগের সিকোয়েন্স যে হালে ছিল পরের সিকোয়েন্সটাও তোমাকে সে হালেই টেনে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটাতে এখানে যে ভুলটা ছিল, মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড, এরপরে দেখো হিয়ার পরে এই যে হেল্প, ইডিটা তুলে দিছে, এই কারণে আমাদের ডি নাম্বার অপশনটা হবে না, কারেক্ট অ্যান্সার বি নাম্বার। ওকে ভাই, কোশ্চেন নাম্বার 20 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 20 ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 20 ক্লিয়ার হলে ডান লিখবো, 21 উত্তর করব। কোশ্চেন নাম্বার 18 21 একটু উত্তর করব। দেখো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি অনলি, এই যে বাবা উইল হ্যাভ এর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে উড হ্যাভ। উইল হ্যাভ এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি, উড হ্যাভ। কোন কোন অপশনে উড হ্যাভ আছে দেখো দেখি। এ নাম্বারে উইল হ্যাভ আছে, কেটে দাও। বি নাম্বারে উড হ্যাভ আছে, সি নাম্বারে উড হ্যাভ আছে, ডি নাম্বারে উড হ্যাভ আছে। এখন পরের লাইনটা ছিল দেখো, বিকজ আই অ্যাম নট হ্যাংরি, নট হাংরি, এম নট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এম নট এর পরিবর্তে আমরা ওয়াজ নট ব্যবহার করব। এখন ওয়াজ নট কোন কোন অপশনে আছে দেখো দেখি। এ নাম্বার বি নাম্বার অপশনে দেখো এম নট এর কোনো পরিবর্তন হয় নাই, বি নাম্বারটা কেটে দাও। সি নাম্বারে দেখো ওয়াজ নট, ডি নাম্বারে ওয়াজ নট। এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা আই ওয়াজ নট নাকি হি ওয়াজ নট। বাবা একটু উত্তর করে দেখি, সি এবং ডি এর মধ্যে উত্তর আছে, একটু বলার চেষ্টা করব, দেখি কেউ পারে কিনা। এখানে একটা জিনিস দেখো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেড, আমার বাবা বলছিল আই উইল হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই অ্যাম নট হাংরি। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই যখন ফার্স্ট পারসন গিয়ে ধরবে কাকে, আই ফার্স্ট পারসন গিয়ে ধরবে সাবজেক্টকে, সাবজেক্ট ছিল মাই ফাদার, মাই ফাদারের পরিবর্তে আমরা নিব হি, মাই ফাদারের পরিবর্তে আই নিতে পারবো না। তার মানে আমার সি নাম্বার অপশনটি হচ্ছে না, এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। My father said that he would have a cup of tea only because he was not hungry. Okay, 21 clear. My father এর পরিবর্তে আমরা নিব he, my father এর পরিবর্তে I নিতে পারবো না, তার মানে আমার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 21 ক্লিয়ার, লাইলা উত্তর করতে পারছে, থ্যাংক ইউ। চলে যাব আমরা 22 তে। দেখো, হি সেড টু মি ইউ আর রিচ, ওয়ারেন্ট ইউ, এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ যদি করতে যাই কি হতে পারে দেখি কে কে পারি। 22 উত্তর করো। He asked me if I had been rich. কেন বাবা, কেন কেন কেন? দেখো, এই ওয়ার এর পরিবর্তে আমরা ওয়াজ অথবা ওয়ার এর পরিবর্তে কি ব্যবহার করি, হ্যাড বিন। কোন কোন অপশনে আছে, হ্যাভ বিন কেটে দাও, আই ওয়াজ কেটে দাও, হ্যাড বিন হতে পারে, পরের যে ছিল ওয়াজ নট কেটে দাও, একটা অপশনই রাইট, সি নাম্বার। শুধুমাত্র ওয়াজ অথবা ওয়ার এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ওয়াজ অথবা ওয়ার এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে হ্যাড বিন, সেটাই কারেক্ট অ্যান্সার, বাকি সব কেটে দাও, আর কিচ্ছু দেখার দরকার নাই। 23 উত্তর করো। হি সেড টু জেমস ইউ আর এ মেয়ার চাইল্ড হোয়েন আই লুকড আপন ইউ লাস্ট। 23 দেখি কেউ পারো কিনা। প্রশ্ন নাম্বার 23 আমরা কেউ পারবো? প্রশ্ন নাম্বার 23 আমরা কি কেউ পারবো ভাই? দেখো, এখানে কি ছিল, এই যে ওয়ার, ওয়ারের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হ্যাড বিন। ওয়ারের পরিবর্তে কি ব্যবহার করব, হ্যাড বিন।
তুমি যে কোনো ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে তোমাকে টেন্সের পরিবর্তনটা করে ফেলতে হবে। টেন্সের পরিবর্তন করলেই 3 ভাগ ন্যারেশনের উত্তর হয়ে যায়। দেখো হ্যাড বিন কোন কোন অপশনে আছে, এ নাম্বারে ওয়াজ কেটে দাও, বি নাম্বারে হ্যাড বিন হতে পারে, সি নাম্বারে হ্যাড বিন হতে পারে, ডি নাম্বারে ওয়াজ ডি কেটে দাও, ই নাম্বারে হ্যাড বিন হতে পারে। এখন আমরা দুইটা বাদ দিছি, এখনো 3টা অপশন আছে। দেখো হি টোল্ড জেমস দ্যাট হি হ্যাড বিন এ মেয়ার চাইল্ড হোয়েন আই লুকড আপন হিম লাস্ট। এই যে আই এর পরিবর্তে আই কি ফার্স্ট পারসন, গিয়ে ধরবে কাকে, সাবজেক্টকে হি, তাহলে এখানে আই বসবে না বাবা, এই আই হওয়ার কারণে বি নাম্বার অপশনটি কেটে দাও। কারেক্ট অ্যান্সার দেখো হি টোল্ড জেমস দ্যাট হি হ্যাড বিন এ মেয়ার চাইল্ড হোয়েন হি লুকড হ্যাড, এটা কারেক্ট অ্যান্সার। ই নাম্বারে কি ভুল আছে দেখো দেখি, হি টোল্ড জেমস দ্যাট হি হ্যাড বিন এ মেয়ার চাইল্ড হোয়েন হি লুকড আপন হিম লাস্ট। তাহলে কি কি পরিবর্তন আছে, হ্যাড বিন এ মেয়ার চাইল্ড, হোয়েন হি হ্যাড লুকড আর হোয়েন হি লুকড। দেখো এই যে আই লুকড ছিল এখানে, এখানে কি ছিল বাবা, এখানে ছিল হচ্ছে আই লুকড, কি ছিল আই লুকড, তার মানে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে যদি থাকে এটাকে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। কি করতে হবে ভাইয়া, পাস্ট ইনডিফিনিটে থাকলে আমাকে এটা করতে হবে পাস্ট পারফেক্ট। যখন এটা পাস্ট পারফেক্ট চলে যাবে তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার দেখো এই যে হি লুকটের এখানে কোনো পরিবর্তন হয় নাই, এই কারণে ই নাম্বার অপশনটাও বাদ। হ্যাঁ বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 23, প্রশ্নগুলো কঠিন, আসলেই কঠিন, বাট পারলে খুব সময় লাগতেছে না। তুমি যদি পারো খুব বেশি সময় লাগতেছে না। এ বুঝতে পারছো ভাই, একটু জানাবা। তার মানে আমি যদি প্রথমেই বলার চেষ্টা করি এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসলে এর থেকে কঠিন আসার সুযোগ খুব কম, বা আসবে না বললেই চলে। তোমরা আজকের ক্লাসটা আরেকবার রেকর্ডেড ভার্সনটা করে নিবা। যারা যারা ক্লাসে আসো আজকের ক্লাসটা আরেকবার রেকর্ড করবা, কাজে লাগবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো, ডু ইউ নো জন, আই সেড নো। এই নো থাকলে কথাটা মাথায় রাখো, এর পরিবর্তে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য পজিটিভ। রিপ্লাই ইন দ্য নেগেটিভ আর রিপ্লাই ইন দ্য পজিটিভ, এই ব্যবহারটা পরীক্ষায় চলে আসতে পারে। 24 বলো দেখি কি হতে পারে, তাহলে 24 কি হতে পারে বলো। Anyone? পারবা কেউ? দেখো ডু ইউ নো জন, আই সেড নো। তাহলে ডু ইউ নো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে আমরা পাস্টে নিয়ে যাব। ডু এর পরিবর্তে আমরা এখানে কি কি নিয়ে আসতে পারি দেখো, পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে আমাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আমাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। দেখো দেখি, অপশন নাম্বার এ, হি টোল্ড মি ওয়েদার আই নিউ জন, I said I did not. He told me whether I know John. I replied negative. He asked me. Yes, exactly, that is the correct answer. কেন আমাদের এখানে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। ইন্টারোগেটিভ বাক্যে আমরা টোল্ড বা সেড ব্যবহার করতে পারবো না। ইন্টারোগেটিভ বাক্যে আমাকে নিতে হবে আস্কড। পরের যেটা ভুল দেখো, হি আস্কড মি দ্যাট ইফ আই উড। নো ভাই, এটা দরকার নেই। He said to me that did I know, এটা তো প্রশ্ন করে বসছে, এটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার সি নাম্বার, কোশ্চেন নাম্বার 24। ক্লিয়ার হলে জানাবা। প্রশ্ন নাম্বার 24 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো। 25 দেখো, লেট আস গো ফর এ ওয়াক। 24 কি আমরা বুঝতে পারছি? তাহলে হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক হতে পারে। হি সেড দ্যাট দে মাস্ট গো। না বাবা, আমি তোমাকে যদি বলি চলো আমরা হাঁটতে যাই, কথাটা বুঝো যে এখন বিকাল হয়েছে, চলো আমরা হাঁটতে যাই,
তুমি আমার কথা শুনতেও পারো, নাও শুনতে পারো, আমি কিন্তু তোমাকে প্রেশারাইজ করার রাইটস রাখি না। সুতরাং এখানে মাস্ট হবে না। প্রপোজ দ্যাট দে উড গো ফর আ ওয়াক, হি প্রপোজ টু গো। এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার সাজেস্ট। হি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। কেন? বিকেলবেলা ভালো লাগতেছে না, চলো হাঁটতে যাই, ভালো লাগবে। এটা আমি তোমাকে সাজেশন দিতে পারি, এটা তোমার মর্জি, তুমি মানতেও পারো, নাও মানতে পারো। 24 এবং 25 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো। 24 এবং 25 আমরা ক্লিয়ার হলে একটু জানাবো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দেখো, হি সেড টু ওয়ান ইজ নট ইউর নেম আহমেদ। এটা আমরা করে ফেলছি আগে, এটা বাদ দিয়ে দাও, এটা করে ফেলছি। পরেরটা দেখো, হোয়াট আ পিটি, হি সেড 28। 28 আমরা একটু উত্তর করব। প্রশ্ন নাম্বার 28 আমরা একটু উত্তর করব। হোয়াট আ পিটি, তার মানে আমাদের এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আসবে। কি হতে পারে দেখো দেখি। হি সেড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, হতে পারে। হি এক্সক্লেমড দ্যাট, ইয়েস। সেড কেন হবে না? আমাদের এখানে বিস্ময় বুঝিয়েছে। এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি, কারেক্ট অ্যান্সার বি নাম্বার। সি নাম্বারে দেখো, এক্সক্লেমড দ্যাট ইট এ গ্রেট পিটি, না বাবা, এক্সক্লেমড ইট ইজ আ গ্রেট পিটি, এটাও হচ্ছে না। বি নাম্বার কারেক্ট অ্যান্সার 28। 28 ক্লিয়ার হলে জানাবো। 29 দেখো, আর ইউ অ্যালোন মাই সন। তার মানে 29 একটু উত্তর করবা। একটু উত্তর করবা। দেখো, আর ইউ অ্যালোন মাই সন asked a soft voice close behind me. A soft voice asked that I was doing there alone. তো আমাদের স্ট্রাকচারে ভুল করে ফেলছে। Soft voice said to me, are you alone son? A soft voice from my back asked if I was alone. A soft voice behind me asked if I was alone. কেন? এই যে দেখো, are you alone প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে এটাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তার মানে আমাদের একটা দেখো, আর এর পরিবর্তে আমরা ওয়াজ নিচ্ছি, ঠিক আছে। ইফ আই ওয়াজ অ্যালোন, এ সফট ভয়েস ফ্রম মাই ব্যাক, এখানে কি ছিল? বিহাইন্ড মি। এই বিহাইন্ড মি কে তুমি কেন পরিবর্তন করবা বাবা? এই পরিবর্তনটা করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 28 আর 29 একটু উত্তর করবা, মানে ক্লিয়ার হলে জানাবা। আর তোমাদেরকে যে কথাটা বলবো, তোমরা যারা আজকের এই ক্লাসটা করছো তারা অবশ্যই এই ক্লাসের রেকর্ডেড ভার্সনটা আরেকবার দেখবা, কারণ প্রশ্নগুলো খুবই কঠিন ছিল। বাট তোমরা যদি আরেকবার ভালোভাবে দেখতে পারো, খুবই কাজে লাগবে ইনশাল্লাহ। পরেরটা দেখো, ডু ইউ নো দ্যাট মিস্টার সেলিম ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। কি হতে পারে বলো দেখি। কোশ্চেন নাম্বার 30 আমরা কেউ পারি কিনা একটু দেখো দেখি। দেখো, এখানে যে বিষয়টা ছিল ডু ইউ নো, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। দেখো, পাস্ট ইনডিফিনিটে যদি নিয়ে যেতে চাই, মি দ্যাট সেলিম ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, অপশন নাম্বার কোনটা হতে পারে বলো দেখি। প্রেজেন্টে থাকলে আমরা তো পাস্টে নিয়ে যাব, এটা মোটামুটি আমরা শিওর। দেখো, এই যে নো প্রেজেন্টেই আছে, কেটে দাও। হ্যাড নোন পাস্ট পারফেক্টে চলে গেছে বাবা, প্রয়োজন নাই। আই নিউ, এটাই কারেক্ট অ্যান্সার, পাস্ট ইনডিফিনিট। মাই ফাদার হ্যাড আস্কড, হ্যাড এর পরে আবার আস্কড হয়, এই কোনো ব্যবহারই মিলতেছে না। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30 ক্লিয়ার হলে একটু জানাবো। 30 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হলে আমরা একটু জানাবো ভাইয়া। 30 পর্যন্ত ক্লিয়ার হলে আমরা একটু জানাবো।
পরবর্তী প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 31। She says, I had a headache yesterday. Which of the following is its indirect speech? দেখো, had a headache তার মানে এটা past tense এ আছে। আমাদের এটা কি উত্তর হতে পারে? 31। দেখি কে কে পারি। এই তোমাদের এরকম মনমরা অবস্থা কেন? প্রশ্নগুলা কঠিন, বাট শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে, কারণ আজকে আসে নাই মানে কালকে এই পরীক্ষায় যে তোমার এটা চলে আসবে না তার নিশ্চয়তাটা কি? বুঝতে পারছো? দেখো, কেউ পারবা না? কি ছিল? She said that she had a headache the day before yesterday. She says that which of the following is its indirect speech from? She says that she had a headache yesterday. She says that she has a headache the previous day. She says that she was having headache. D number কেটে দাও। She had a headache the day before yesterday. না বাবা, এটাও কেটে দাও। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। এগুলো সহজই ছিল। দেখো, I will have a glass of milk at night. এই will have এর পরিবর্তে কি ব্যবহার করব? would have। দেখি কোন কোন অপশনে would have আছে। will have, can have, might have। তার মানে এ, বি আর ডি কেটে দাও। একটা অপশনে would have আছে, সেটা সি নাম্বার, এটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? পার্সনের পরিবর্তন আগে যাইতে যাওয়ার দরকার নেই, তোমার কাজ হবে আগে টেন্সের পরিবর্তনে যাওয়া। তাহলে উইল হ্যাভ এর পরিবর্তে আমরা জানি কি? উড হ্যাভ। উড হ্যাভ একটা অপশনই আছে, সেটাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31 এবং 32 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 31 এবং 32 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। কোশ্চেন নাম্বার 31 এবং 32 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দুইটা, লাস্ট কোয়েশ্চেনস অফ দিস ক্লাস। আজকের এই ক্লাসের আমরা আজকে এটাই শেষ প্রশ্ন দেখব। দেখো, প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। প্লিজ মানে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব, প্লিজের পরিবর্তে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। আর পরেরটা দেখো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, তার মানে এই যে উইল হ্যাভ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ। উড হ্যাভ। তাহলে উড হ্যাভ কোন কোন অপশনে আছে দেখো দেখি। এ নাম্বারে উইল হ্যাভ কেটে দাও, সি নাম্বারে কেটে দাও, হ্যাড হ্যাড আছে কেটে দাও। তার মানে দুইটা অপশন আছে, বি আর ডি। এটা একটু উত্তর করো। 33 34, এটা একটু উত্তর করার চেষ্টা করবো ভাই। 33 34 কেউ পারবো? না পারলে আমি সব বলে দিছি, বাট তোমাদের যে কি অবস্থা দেখো। প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, এই যে প্রশ্নটা ছিল, তাহলে আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক, এটা কারেক্ট অ্যান্সার। আর 34 দেখো, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হ্যাভ হ্যাড এ কাপ অফ টি। এই উড হ্যাভ এর পরে এক্সট্রা হ্যাডটা এখানে রিডান্ডেন্সি কেটে দাও, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 33 এর আমাদের কত পাইলাম? 33 এর ডি, 34 এর হচ্ছে সরি, হ্যাঁ 33 34 দুইটাই ডি। ন্যারেশন নিয়ে যে কয়েকটা এমসিকিউ আজকে সলভ করাইছি, আমার মনে হয় এখান থেকেই পরীক্ষা আসবে। যদি সর্বোচ্চ কঠিন প্রশ্ন হয় এগুলো আসবে। বুঝতে পারছো? সর্বোচ্চ কঠিন আসলে এগুলো আসবে। এখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এখানে আমাদের আরো কিছু প্র্যাকটিস দেয়া আছে, তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করে একটু উত্তর করে ফেলবা বাসায়। তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করে, ক্লাসের যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, একটু তোমাদের মতামত জানাও তো ভাই। ক্লাসটা কঠিন ছিল আমিও জানি, কিন্তু মানে সহজ প্রশ্ন তুমি সারা বছর পড়ছো, সহজ আসলে তুমি পারবাও, কঠিনটা আসলে কি করবা? যারা ক্লাসটা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, আমি আশা করি তোমরা এই ক্লাসটা আরেকবার রিপিটেড পার্টটা দেখে ফেলবা, রেকর্ড অংশটা আরেকবার দেখে ফেলবা,
এবং যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা তোমাদের একটু মতামত জানাবা। এবং তোমাদের এখন যে কাজটা, এখানে দেখো আরো কিছু আমরা স্লাইড দিয়েছি, আরো কিছু এমসিকিউ এখানে আছে, তোমরা এগুলো একটু সমাধান করে ফেলবা বাসায়। যে কোনো সমস্যায় ভাইয়াকে জানাবা, কোনো সমস্যা নেই। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। ক্লাসের দাগানো স্লাইড পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে একটু জয়কুলির পেজে ইনবক্স করো। ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স করলে দাগানো পিডিএফ দেয়া হবে। দাগানো পিডিএফ নিলে তোমার কি কাজে লাগবে, এই দাগানো পিডিএফটা দিয়ে তুমি বাসায় আরেকটা বার ভালো মতো প্র্যাকটিস করতে পারবা। ওকে, ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। তোমাদের যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, যে কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারো। আর দাগানো স্লাইডটা কালেক্ট করে নাও। তোমাদের সাথে আমার পরিচয় দেওয়া হয় নাই, আমি তোমাদের সজীব ভাইয়া, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। বিভিন্ন অনলাইন অফলাইন মিলে তোমরা অনেকেই আমার ক্লাস করছো। আশা করি আজকের এই ক্লাসটা তুলনামূলক প্রশ্নগুলো কঠিন ছিল, বাট যারা মনোযোগ দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা খুব বেশি উপকৃত হয়েছে ইনশাল্লাহ, খুব বেশি উপকৃত হয়েছে ইনশাল্লাহ। দেখা হবে জয়কলির পেজে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা এসএসসি 25 ব্যাচ আসো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পরীক্ষা পিছানোর সম্ভাবনা নেই বললেই চলে, নেই বললেই চলে। পরীক্ষা যথাসময়ে হবে, যদি না হয় একান্ত সেটা তোমার হাতে নেই, বাট যদি পরীক্ষা হয়ে যায় তোমার যাতে এমন মনে না হয় আমি আরেকটু কেন পড়লাম না, কেন আমি গুজবে কান দিলাম, কেন আমি সময় নষ্ট করলাম। সবাই খুব সুন্দরভাবে পড়াশোনা করে আপকামিং পরীক্ষার প্রস্তুতি নাও। এবং তোমাদের যে কোনো সহযোগিতায় তোমাদের সজীব ভাইয়ের সাথেই আছি, এবং আমাদের জয়কলি পরিবার তোমাদের সাথেই আছে। পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবারও হাজির হব। ক্লাসটি দেখার আমন্ত্রণ, এবং দাগানো স্লাইড কালেক্ট করে বাসায় হোমওয়ার্কটা করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।